আজকের গল্প পদ্মটি নাই, কলমে ভাস্বতী ঘোষ। রোদে ঘরটা পুরো ভরে উঠেছে। ধরফর করে শেফালি উঠে বসে। শরীরে দিচ্ছে না। সারা রাতে বাবুদের খিদে মিটিয়ে নিজেকে নিঃস্ব করে ভরে ঘুম। তবু উঠতে হয়। মাসির ঘরে মেয়েটাকে রাতে রেখে আসে। হয়তো এত বেলা পর্যন্ত কিছু খাওয়াই জোটেনি। নিজেকে গুছিয়ে নিয়ে শেফালি মেয়েকে ঘরে নিয়ে আসে। দুটো মুড়ি আর একটু ছোলা ভাজা দেয়। গোগ্রাসে খেতে থাকে ঝিনুক। মেয়ের দিকে তাকিয়ে দু চোখ জলে ভরে আসে শেফালির। খাওয়া শেষ করে ঝিনুক দু হাতে মায়ের গলা জড়িয়ে ধরে আবদারে সুরে বলে, মা, আজ তো লক্ষ্মী পূজা। আমার স্কুলের সব বন্ধুদের বাড়িতে হয়, আমাদের করো না মা। ঝিনুক মায়ের হাত ধরে বেরোয় পুজোর সব প্রয়োজনীয় জিনিসপত্রের কেনাকাটি করতে। একটা ছোট্ট মতো লক্ষ্মীর মূর্তিও কিনে আনে। মা মেয়ে দুজনে মিলে মনের খুশিতে সুন্দর করে সাজিয়ে তোলে ওদের ঘর। অপূর্ব আলপনায় ভরে ওঠে ঘরের মেঝে। ঝিনুক তার সব থেকে পছন্দের জামাটা আজ পরেছে, যেন স্বয়ং মা লক্ষ্মী নেমে এসেছে ঝিনুকের রূপে। কিরে, তোরাও আবার লক্ষ্মী পূজা করিস? কথাগুলো বলে ঘরে ঢুকতে ঢুকতে বিকৃত হাসিতে ভরে তোলে সমাজের একজন নামকরা বিখ্যাত ব্যক্তি। শেফালি করুণ দৃষ্টি মেলে তাকায় বাবুর মুখের দিকে। আজকেই এই বাবুকে আসতে হলো? হায় রে, আজ তাহলে মাসি আর তাকে ছুটি দেবে না। অস্ফুটে বলে ওঠে শেফালি, আজ এলেন? বিছানায় বসতে বসতে বাবু বলেন, হ্যাঁ রে, কদিন তো বাইরে ছিলাম ব্যবসার কাজে। আজ গিন্নির কড়া হুকুম, বাড়িতে পূজা, বাড়ি এসো। বাড়ি এলাম তাই একটু ঘুরে যাই তোদের এখানে ভাবলাম। তবে বেশিক্ষণ আজ থাকতেও পারবো না। আমার বাড়িতে তো আবার বিশাল লক্ষ্মী পুজো হয়, অনেক লোকজন নিমন্ত্রিত। যদিও লোক আছে, তবুও আমাকে তো একটু থাকতেই হবে। কি বলিস? কথাগুলো শেষ করে দেহটা বিছানায় এলিয়ে দেয় বাবু। অন্ধকার ঘরে মাটির লক্ষ্মীর মূর্তি চোখ যেন চিকচিকে জল দেখতে পায় শেফালি। অদূরে পড়ে থাকা ফুলের মালাগুলো তখন ধীরে ধীরে শুকাতে থাকে। লক্ষ্মী দুপুর থেকে রাস্তায় বসে পড়েছে মালা ফুল নিয়ে। আজ দিনটা বেশ ভালো লাগে ওর। অন্য দিনের চেয়ে অনেক বেশি বিক্রি হচ্ছে। আর মাত্র কটা মালা বাকি। মায়ের খুব ইচ্ছা বাড়িতে লক্ষ্মী পুজো করে। আগে যখন বাবা বেঁচে ছিল প্রতি বছর পুজো হতো। তারপর কোথা থেকে কী যে হয়ে গেল। ট্রেনের হকার ছিল বাবা। সেদিন ভোরে কাজে বেরোলো, কিন্তু উফ, আর ভাবতে পারে না লক্ষ্মী, বাবার সেই ক্ষতবিক্ষত দেহটার কথা। তারপর তো শুধুই পেটের চিন্তা। পূজা এসব তো বিলাসিতা ওদের জীবনে। কিন্তু মায়ের মুখের দিকে তাকালে লক্ষ্মীর বুঝতে বাকি থাকে না মায়ের মনের ইচ্ছাটা। তাই লক্ষ্মী এবারে ইচ্ছা মাকে চমকে দেবে পূজার আয়োজন করে। লক্ষ্মীর দুহাতে পূজার জিনিসপত্র ভর্তি করে। আকাশের কোজাগরির চাঁদের আলো লক্ষ্মীর ছেঁড়া শাড়িতে সোনার রূপ ফুটিয়ে তুলেছে। লক্ষ্মীর কালো ঘামে ভেজা মুখের সর্বাঙ্গ সুন্দর রূপ বোধহয় আজ চাঁদের রূপকেও ম্লান করে দিয়েছে। মৌ অফিসের ব্যাগটা টেবিলে রেখে সোমের দিকে এগিয়ে গেল। বেচারা বোধহয় ঘুমোচ্ছে। দূর থেকেই শুনতে পায় মৌ শাশুড়ির কটু কথাগুলো। মহারানীর আশা হলো, আমার কেন মরণ হয় না? ছি ছি, বাজারে মেয়ে ছেলে একটা রাত 8টা পর্যন্ত অফিস করছেন উনি। পুজোর দিনে কোনো বাড়ির বউ আর শুনতে পারি না মৌ। ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ারটা অন করে দেয়। জলের ধারা দিয়ে মৌ যেন ধুয়ে ফেলতে চায় তার শরীরের সমস্ত পাকগুলো। একটা শুকনো পোশাক পরে ছাদে উঠে আসে মৌ। আকাশে কোজাগরির গোল চাঁদ। মনে মনে ভাবে মৌ, ছোটবেলায় মা বলতো, এই চাঁদ থেকে যা চাইবি তাই পাবি। দু চোখ থেকে জলের ধারা নেমে আসে মৌয়ের গাল বেয়ে। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও আমায়, অস্ফুটে বলে মৌ। মাঝে মাঝে ভাবে জীবনকে শেষ করে দিয়ে সব জ্বালা ওর শেষ করে দেবে, কিন্তু পারে না, শুধু পঙ্গু সোমের কথা ভেবে। বৃদ্ধা শাশুড়ি আর অসহায় সোমের ও ছাড়া আর কেই বা আছে? ছিল সবাই,
যখন সোম বড় চাকরি করত। সুখ সম্পদে পরিপূর্ণ ছিল ওদের সংসার, কিন্তু সোমের বাইক অ্যাক্সিডেন্টের পর থেকে কোথায় যেন অদৃশ্য হতে থাকে চেনা পরিচিত মুখগুলো। শুধু একজনই পাশে থাকে তখন, সোমের বস। কিন্তু মৌ তখন ঘুণাক্ষরেও ভাবেনি ওই সুন্দর মুখের আড়ালে ছিল একটা হায়নার মুখ। যখন বুঝল তখন অসহায় মৌয়ের আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না। সোমের ওই বিশাল চিকিৎসা চালাবার আর কোনো উপায় মৌয়ের কাছে ছিল না। নিচের পূজার ঘর থেকে শাঁখের আওয়াজ আসে। মৌ নষ্ট মেয়ে মানুষ, তাই ওর কোনো অধিকার নেই শাশুড়ির ঠাকুর ঘরে প্রবেশের। সোমের চোখেও মৌ দেখে সেই ঘৃণার দৃষ্টি। তাই সব কিছু থেকে মৌ নিজেকে গুটিয়ে রাখে। ছাদের কার্নিস ধরে দাঁড়িয়ে থাকে মৌ। চোখ থেকে জল ঝরে পড়ে মাটিতে। মৌ তার চোখের জলেই পূজা করে অলক্ষ্যে দাঁড়িয়ে থাকা মা লক্ষ্মীর। মাও বোধহয় বলে চলে, তুই তো আমিই তো তুই। রামবাবু খেয়ার হাতটা ধরে কিছু একটা বলতে চান, কিন্তু একটা হালকা গোঙানি ছাড়া কিছুই বোঝা যায় না। খেয়া ঝুঁকে পড়ে বাবার বুকে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, কিছু বলছো বাবা? কিন্তু কোনো কথাই বার হয় না। শুধু দুহাত জড়ো করে প্রণামের ভঙ্গি করেন, আর দু চোখে বয়ে চলে জলের ধারা। ধীরে ধীরে মাথাটা এলিয়ে যায়। খেয়া বাবার বুকে মুখ গুজে অস্ফুটে কেঁদে ওঠে। বাবার শেষ বলতে চাওয়া কথাগুলো খেয়ার কিন্তু বুঝতে বাকি থাকে না। তুমি নাকি বলেছ বিয়ে করবে না। শোনো খেয়া, এইসব ধিঙ্গিপনা আমার বাড়িতে চলবে না। পড়াশোনা করতে হয় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করবে। একেই তো গায়ের রং, মা কালীকে হার মানাবে। শেষের কথাগুলো অস্ফুটে বলতে বলতে বেরিয়ে যায় রামবাবু। খেয়া শুধু জল ভরা চোখে তাকিয়ে থাকে। এক মেয়ে, তার ওপর কালো, তাই চিরকাল অবজ্ঞার পাত্রী খেয়া। নিজেকে যতটা পারে লুকিয়ে রাখে সবার চোখের আড়ালে, কিন্তু বিয়ের কথা শুনে প্রতিবাদ না করেও পারে না। সেদিন রাতে খেয়া ঘর ছাড়ে। তারপর আলো দিদিমণির সাহায্যে ও কিভাবে প্রফেসর হয়ে উঠল সে এক কাহিনী। কদিন আগেই খেয়া খবর পায় বাবার আদরের তিন দাদা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। খবর পেয়েই খেয়া বাবাকে নিজের কাছে আনে। অক্ষম বাবার সব সেবার ভার নেয় নিজের হাতে। বাবা কাজ মিটিয়ে খেয়া গাড়িতে ফিরছে। আকাশে তখন কোজাগরি চাঁদ মিটিমিটি হাসছে মর্তের লক্ষ্মীদের দেখে। দূর থেকে ভেসে আসছে, লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাই, দেখ রে চেয়ে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।